জয় হিন্দ। আজকে আমরা ক্লাস 10-এর বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ ক্লাস 10-এর ভূগোলের প্রথম চ্যাপ্টার পড়ব। ক্লাস 10-এর ভূগোলের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, পৃথিবীর এই যে এত ভূমিরূপ, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও খাল, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, এগুলো কিভাবে হয়? এগুলো মূলত দুই প্রক্রিয়ার দ্বারা হয়। তা হলো বাইরের প্রক্রিয়া আর ভেতরের প্রক্রিয়া। বাইরের প্রক্রিয়াটাকে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া, আর ভেতরের প্রক্রিয়াটাকে আমরা বলি অভ্যন্তরীণ প্রক্রিয়া। বাইরেরটাকে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া, ভেতরটাকে বলি অভ্যন্তরীণ প্রক্রিয়া। এই দুটি প্রক্রিয়ার দ্বারাই উৎপন্ন হয় ভূপৃষ্ঠের ওপরের যে ভূমিরূপ, নানান রূপের দেখা যায়। ভূমির যে নানান রকম রূপ দেখা যায়, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কোথাও পাহাড়। তাদের মূলত দুটি কারণ, একটা হচ্ছে বাইরের প্রক্রিয়া, একটা হচ্ছে ভেতরের প্রক্রিয়া। ভেতরের প্রক্রিয়া কি না, ভূপৃষ্ঠের তলে যে সকল শক্তিগুলি কাজ করে তাদেরকে অভ্যন্তরীণ শক্তি বলে। যেমন ভূমিকম্প কি হয়, ভূপৃষ্ঠের ভেতরে থাকে, ভূপৃষ্ঠের ভেতর থেকে ও ভূমিকম্প হয়ে বাইরের যে এগুলো থাকে, বাইরের ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তাহলে ভূমিকম্প ভেতরের শক্তি, অভ্যন্তরীণ শক্তি। আর এই ভূমিকম্প যে প্রক্রিয়ায় কাজ করে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি যে প্রক্রিয়ায় কাজ করে, সেটি হলো অভ্যন্তরীণ প্রক্রিয়া। সেটি হলো অভ্যন্তরীণ প্রক্রিয়া। আর বহির্জাত প্রক্রিয়া কি না, বাইরের যে শক্তিগুলি, পৃথিবীর পৃষ্ঠের বাইরে যে শক্তিগুলি পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তন ঘটায়, সেগুলি হলো বহির্জাত প্রক্রিয়া। যে পদ্ধতিতে ভূমিরূপের তো বহির্জাত প্রক্রিয়া কি না, ভূপৃষ্ঠের বাইরের শক্তিগুলি, যেমন নদী, হিমবাহ স্রোত, এই শক্তিগুলি যে প্রক্রিয়ায় কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, সেই প্রক্রিয়াকে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া। কি না, ভূপৃষ্ঠের বাইরের যে শক্তিগুলি যে প্রক্রিয়ায় কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাদেরকেই বলে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া, ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে শক্তিগুলি থাকে সেগুলি যে প্রক্রিয়ায় কাজ করে, সেগুলো অন্তর্বর্তী প্রক্রিয়া। আর এটি হলো বহির্জাত প্রক্রিয়া, কি ভূপৃষ্ঠের বাইরের যে শক্তিগুলো যে প্রক্রিয়ায় কাজ করে, সেটি হলো বহির্জাত প্রক্রিয়া। এবার আমরা বহির্জাত প্রক্রিয়ার ভাগগুলি দেখব। বহির্জাত প্রক্রিয়া তার ভাগ কি ভাগ, চারটি ভাগ, মূলত চারটি ভাগ বহির্জাত প্রক্রিয়ার। একটি হলো পর্যায়ন। ইংরেজিতে একে বলে গ্রেডেশন। পর্যায়ন। 2 নম্বর হলো অবরোহণ বা ক্ষয় সাধন। ইংরেজি থেকে বলে ডিগ্রেডেশন। যা ছিল তাই ডিগ্রেডেশন। আর 3 নম্বর হলো আরোহণ বা স্তূপীকরণ। ইংরেজি থেকে বলে
ইংরেজিতে একে বলে অ্যাগ্রেগেশন, AGGDRA, সরি বললামটা একটু ভুল হয়ে গেল, AGGRADATION, অ্যাগ্রেগেশন। আর 4 নম্বর হলো আবহ বিকার। 4 নম্বর হলো আবহ বিকার। আবহ বিকার উইদারিং, আবহবিকার। এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া সম্পন্ন হয়। 4টি ভাগ, বহির্জাত প্রক্রিয়ার 4টি ভাগ, সেটা হলো পর্যায়ন বা গ্রেডেশন, অবরোহণ, ক্ষয়সাধন, আরোহণ, স্তূপীকরণ, আরোহণ বা স্তূপীকরণ, আর আবহবিকার। এই 4টি পদ্ধতির মাধ্যমে বহির্জাত প্রক্রিয়া সম্পন্ন হয়। এবারে আমরা এদের ব্যাপারগুলো, এই যে কী হচ্ছে, পর্যায়ন কি, অবরোহণ কি, এগুলো ভালোভাবে দেখি। পর্যায়ন, পর্যায়ন কি না, কোনো একটা উঁচু জায়গাটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, আর নিচু জায়গায় সেই ক্ষয়প্রাপ্তগুলি জমা হয়ে সেটি উপরে উঠতে থাকে, সেটি ভরাট হতে থাকে। নিচু কোথাও খাল আছে, সেই জায়গাটা ভরাট হতে থাকে। তাহলে উঁচু জায়গা ক্ষয় সাধন হয়ে কমে যায়, নিচু জায়গা ভরাট হয়ে ওপরে উঠে যায়। এই যে এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো সামঞ্জস্য, এই প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্য, এটা সঞ্চয় কার্য, এখানে হচ্ছে সঞ্চয় আর এটা ক্ষয়, এই দুইটি প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য থাকে। উঁচু স্থান ক্ষয়ে যায়, ক্ষয়ে নিচু হতে থাকে, আর নিচু স্থান অর্থাৎ খাল বা কোথাও কোনো নিচু স্থান আছে, সেইখানটা ভরাট হয়ে সেটি উঁচু হতে থাকে। এই প্রক্রিয়াকে আমরা বলি পর্যায়ন। এবার অবরোহণ কি, এই যে উঁচু জায়গাটি আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে নিচু হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলে অবরোহণ। পর্যায়ন কি, অবরোহণ আর আরোহণের মিলিত রূপ। ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়ের যে পদার্থগুলি সেগুলি আবার খাল, যেখানে নিচু জায়গা, সেখানে ভরাট হচ্ছে, ভরাট হওয়ার পর সেই জায়গা উঁচু হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে পর্যায়ন। আর অবরোহণ কি, এই ক্ষয়ে যাওয়া প্রক্রিয়াটা শুধু ক্ষয়ে যাচ্ছে, এই ক্ষয়ে যাওয়া প্রক্রিয়াটাকে শুধু অবরোহণ বলে। আর আরোহণ হলো এই নিচু স্থান ভরাট, এই স্থানটাকে বলে আরোহণ। তাহলে অবরোহণ কি না, উঁচু জায়গা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্তর ফলে, ক্ষয়প্রাপ্ত যে প্রক্রিয়ায় সম্পন্ন হয় তাকে অবরোহণ। আর নিচু স্থান ভরাট হয়ে ক্রমশ উঁচু হয়ে যায় এবং ব্যালেন্সে আসে, তাকে বলে আরোহণ। এবার আমরা দেখব আবহ বিকার। আবহ বিকার কথার অর্থ হলো, আবহ বিকার কথাটি কোথা থেকে এসছে, আবহাওয়া থেকে আবহ বিকার কথাটি এসেছে, যার ইংরেজি থেকে বলে কি উইদারিং। এটিও ওয়েদার থেকে এসেছে। তাহলে আবহ বিকার কথার অর্থ হলো, আবহ বিকার কথাটি কোথা থেকে এসছে না, আবহাওয়া থেকে এসছে। এর ইংরেজি প্রতিশব্দ ওয়েদারিং, সেটিও ওয়েদার থেকে এসেছে। এবারে আমরা দেখব আবহ বিকার কি, এই প্রক্রিয়াটি কি। মনে করো কোনো একটা শিলা দীর্ঘদিন ধরে সূর্যের তাপ, বৃষ্টিপাত, আর্দ্রতা, এই বহির্জাত শক্তিগুলির সহ্য করে আসছে, বহির্জাত শক্তিগুলি এর উপরে প্রভাব ফেলছে। কিছুদিন পর এর যখন ভ্যালিডিটি শেষ হয়ে যাবে,
তখন এই পাথরটি বা এই শিলাটি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকবে। কেমন না, এই পাথরটি এই বৃষ্টিপাত, তাপ এদের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে ছোট ছোট কণার মতো হয়ে এখানেই পড়ে থাকবে। এখানে পড়ে থাকা আবহবিকার তাহলে কি না, বহির্জাত শক্তির দ্বারা কোনো কিছুর ওপর যদি প্রভাব পড়ে এবং সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে, তাকে আমরা বলবো আবহবিকার। এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে কোনো স্থানে শিলা একাধিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে। এগুলি অন্য কোথাও অপসারিত হয় না, এই স্থানেই পড়ে থাকে। আবহবিকার সংজ্ঞা বলার সময় এইটি কিন্তু যুক্ত করতে হবে যে চূর্ণ বিচূর্ণ হওয়ার পর সেই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলি বা চূর্ণ বিচূর্ণ শিলাগুলি সেই স্থানেই পড়ে থাকে। একে আবহবিকার বলে, আবহবিকার বা বিচূর্ণী ভবন। এখন আবহবিকারকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, যা হলো যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার আর জৈব রাসায়নিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার কার দ্বারা ঘটে না, প্রাকৃতিক শক্তির দ্বারা, যেমন সূর্যের তাপ, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ু প্রবাহ, এই সবগুলির দ্বারা যখন কোনো শিলা বা খনিজ পদার্থ চূর্ণ বিচূর্ণ হয় তাকেই বলে যান্ত্রিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার কি না, কোনো শক্তির দ্বারা, প্রাকৃতিক শক্তি নয়, প্রাকৃতিক শক্তি আছে, তার সঙ্গেও আরও কিছু শক্তি, যেমন যাকে বলে অঙ্গারযোজন, তারপরে দ্রবণ, এইসব শক্তির দ্বারা যখন কোনো পদার্থ বা শিলা বা খনিজ পদার্থ চূর্ণ বিচূর্ণ হয় এবং তার গঠন কাঠামো বিনষ্ট করে, পূর্বের গঠন কাঠামো থাকে না, তখন তাকে বলবে রাসায়নিক আবহবিকার। দ্রবণ, যেমন চুনকে জলে গোলার পর সেটি পুরো দ্রবণে মিশে যায়, তাহলে এটি ছিল একটা শিলা, চুন একটা শিলা, বড় বড় খনিজ পদার্থ, তাকে জলে দ্রবণ করার ফলে সেটি হয়ে যায়, গুলে যায়, জলে পুরোপুরি গুলে যায়, একে রাসায়নিক আবহবিকার বলে। আর জৈব রাসায়নিক আবহবিকার কি না, জৈব রাসায়নিক আবহবিকার হলো কোনো মানুষ বা কোনো প্রাণীর দ্বারা যখন কোনো শিলাকে চূর্ণ বিচূর্ণ করা হয় তখন তাকে বলে জৈব রাসায়নিক আবহবিকার। মনে করো কোথাও একটা পাথর মাটির নিচে ছিল, সেখানে একটা গাছ উৎপন্ন হয়েছে, গাছ উৎপন্ন হওয়ার ফলে গাছের যে শেকড় সেটি পাথরকে চূর্ণ বিচূর্ণ করে দিল। এই প্রক্রিয়ার নাম হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার। তাহলে আবহবিকারকে আমরা তিনটি ভাগে ভাগ করি, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার আর জৈব আবহবিকার। এই নিয়ে আরো বিস্তারিতভাবে বোঝানো আছে 12 বইয়ে। আবহবিকার নিয়ে 12 বইয়ে আরো বিস্তারিতভাবে বোঝানো আছে, ক্লাস 10 জন্য এইটুকুই যথেষ্ট। এবার আমরা বহির্জাত প্রক্রিয়ার কয়েকটি বৈশিষ্ট্য দেখব, যেমন এই প্রক্রিয়ায় উঁচু স্থান ক্রমশ নিচু হতে থাকে এবং নিচু স্থান ক্রমশ উঁচু হতে থাকে। এই প্রক্রিয়াটি খুব ধীর গতি সম্পন্ন, খুব ধীরে ধীরে ঘটে এই প্রক্রিয়াটি। নিচু স্থান উঁচু হতে এবং উঁচু স্থান নিচু হতে খুব সময় লাগে, অনেক সময় লাগে, তাই এটা একটি ধীর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি হলো যেমন নদী প্রবাহ, সৌরশক্তি, সূর্যের তাপ, হিমবাহ, বায়ু প্রবাহ
ইত্যাদি। এগুলো সব হলো বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। যেখানে অন্তর্জাত প্রক্রিয়া দ্রুতগতি সম্পন্ন, সেখানে বহির্জাত প্রক্রিয়া হচ্ছে একটি ধীর প্রক্রিয়া। এটি খুব ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য যে এই প্রক্রিয়াটি হচ্ছে একটি ধীর প্রক্রিয়া। তো আজকের মতো এখানেই। চ্যানেলটাতে চোখ রেখো আর সাবস্ক্রাইব করে নিও যাতে কোনো ভিডিও তোমার মিস না যায়, কোনো ভিডিও দেখতে মিস না যায়। আর চ্যানেলের ভিডিওগুলি তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও যাতে তারাও দেখে, ভিডিওগুলি যাতে তারাও দেখতে পায়, সুযোগ পায়, তাই শেয়ার করে দিও। জয় হিন্দ।